দর্শক আপনি এই মুহূর্তে দেখছেন দর্শক স্বরাষ্ট্রমন্ত্রীকে দর্শক বাড়ি ফেরার পথে তার গাড়িতে হামলা ভাঙচুর। দর্শক কি অবস্থা হয়ে গেছে, পুরো রণক্ষেত্র হয়ে গেছে পুরো সংসদের সামনে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও তার উপর হামলার ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সহ 60 জনের বিরুদ্ধে মামলা করেছে। তদন্তটা সমাপ্ত হোক, তারপর আমরা ব্যবস্থা তদন্ত সমাপ্ত হোক। সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। যিনি প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ একটি ড্যামি চরিত্র যিনি অবতীর্ণ হয়েছেন সালাউদ্দিন সাহেব, তিনি একাই যেভাবে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেটা নিয়ে মানুষের ভেতরে একটি প্রশ্ন তৈরি হচ্ছে। দর্শক, যে কায়দায় আওয়ামী লীগ রাজনীতি করতো বাংলাদেশের মধ্যে, সে কায়দায় একটি নতুন দলের আবির্ভাব হয়ে এরকম ঘটনা ঘটাচ্ছে, তাহলে তাদের ওপর এরকম আক্রমণ হামলা আসবে না তো কার ওপর আসবে? দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও আমাকে দেখতে হবে, ভিডিওটি না কেটে দিয়ে পুরোপূর্ণ দেখতে হবে যদি আপনার বিষয়টা জানতে চান। দর্শক, আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছেন ঠিক ওইভাবে রাজনীতি করার চেষ্টা করছেন একটি দল। আর এই ব্যাপারকে কেন্দ্র করে বাংলাদেশের জুলাই সনদকে নিয়ে বিশেষ করে খুবই দ্বিমত পোষণ এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলায় সংসদকে কাঁপিয়ে তুলেছেন একটি দল। আর এই ঘটনাকে কেন্দ্র করে দর্শক কখনোই মানবে না সাধারণ জনতা। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যদি আপনারা জানতে চান ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। আমি কথা বলার পর সরাসরি আমরা ভিডিওতে চলে যাই এবং তারপর কথা হবে বিস্তারিত একটু পরে। চলুন আমরা দেখতে থাকি আজকের ভিডিওটি। তাই যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সর্বপ্রথম পেয়ে যান। চলুন দেখা যাক। আপনারা জানেন যে বর্তমান সরকার একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এবং সেই ক্ষমতায় আসার পর থেকে গেল 15 বছর আমরা বিএনপির যে কথাবার্তা, যে ভূমিকা, যেই বাংলাদেশের মানুষকে যে প্রত্যাশা তারা দেখিয়েছিল, তার বিপরীতমুখী একটি চরিত্র, একটি চেহারা আমরা তাদের দেখতে পাচ্ছি। বিশেষ করে সংসদে একজন সংসদ সদস্য যিনি প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ একটি ড্যামি চরিত্র যিনি অবতীর্ণ হয়েছেন সালাউদ্দিন সাহেব, তিনি একাই যেভাবে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেটা নিয়ে মানুষের ভেতরে একটি প্রশ্ন তৈরি হচ্ছে যে এই সরকারও কি সেই আগের মতোই জনগণের বিপরীত প্রান্তে অবস্থান নিচ্ছে কিনা। তো সংবিধান নিয়ে আলোচনা আসলে এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। এটা আমাদের জন্য স্বাভাবিক সাধারণ চোখ দিয়ে আমাদের এটা বোঝাটা খুব কঠিন ব্যাপার। আমি নিজেও সংবিধান নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, এর ভাষা এত কঠিন, অনেক কিছুই আমার বোঝার জন্য আরেকজন বিশেষজ্ঞের সাথে কথা বলতে হয় যে এটার মানে কি বোঝাতে চেয়েছে। তো খুবই জটিল একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা আমার মনে হয় খুব জরুরি। যে কারণে আমরা চিন্তা করলাম যে খুব সহজভাবে সংবিধানের যে দোহাই দিয়ে বর্তমান সরকার আমাদেরকে নানান ধরনের হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে, সেই জায়গা থেকে আসলে সংবিধান নিয়ে তারা যে কথাগুলো বলছে সেগুলোর সাথে আসলে বাস্তবে সংবিধানের ভেতরে কি আছে, খুব সহজ সাবলীল ভাষায় আপনাদেরকে আমরা আজকে একটু বোঝানোর চেষ্টা করব। আমার সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম, যিনি মেধাবী একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার সংবিধান নিয়েও যথেষ্ট পাণ্ডিত্য আছেন, যিনি প্রায় 3 দশক ধরে নিউ ইয়র্কে আইন পেশার সাথে জড়িত আছেন। অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু খুবই একটি কি বলবো যে কমপ্লেক্স একটি বিষয়, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যারা জানেন তাদের কাছ থেকে শোনা দরকার, সে কারণে আপনাকে আমাদের আজকে আমন্ত্রণ জানানো। আমি আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা রাখতে চাই সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে এই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই অনেক কিছু করতে হচ্ছে, বিশেষ করে চুপপুকে রাখতে হয়েছে এই সংবিধানের দোহাই দিয়ে। তারা আমি খুব মানে অবাক হয়ে দেখলাম যে সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন যে এই সংসদ হচ্ছে এটি একটি সভারেন পার্লামেন্ট, এটাই নাকি সর্বে এর উপরে আর কোনো কিছু নাই। এই কথাটা বলার পরেও দেখলাম যে কেউই কোনো ধরনের প্রতি উত্তর করেন, এটার কোনো যুক্তি, কোনো কিছুই কেউ পাল্টা যুক্তি তুলে ধরেন নাই। তো আমরা এই যে পার্লামেন্ট শুরু হয়েছে, এই পার্লামেন্টের মাধ্যমেই আইন করে তারপরে প্রতিটা জিনিস এই পার্লামেন্ট সেই আগের সংবিধানেই যেতে হবে, এই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেই সবকিছু থাকতে হবে। আসলে কি সংবিধানের ধারাবাহিকতা আছে কিনা? আপনার ভিউয়ারদের আমি স্বাগত জানাচ্ছি বা সালাম জানাচ্ছি আপনার মাধ্যমে। ওকে, আপনার প্রশ্নটা উত্তর দিতে হলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে। তার কারণ আমি বলি যে জুলাই আগস্ট 2004-এর
রেভলিউশন বা ম্যাস আপরাইজিং এরপরে কি হয়েছে, এইটা ইট ক্রিয়েটেড এ কমপ্লিট ব্রেক ইন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড দ্য কনস্টিটিউশনাল অর্ডার যেটা ছিল সেটা পুরাটাই ভেঙে পড়ে। আমি আপনারা বলছি সেটা, যেমন ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্ট গত 17 বছর ধরে যে দুঃশাসন, অপশাসন, হত্যা, গুম, বিরোধী দলের সাপ্রেশন করে, ইলেকট্রাল সিস্টেম রে ইরোশন করে এবং সিভিল লিবার্টি অর্থাৎ মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করে যে শাসন চালাইছিল, সেই শাসনটা কি হলো, যেটার আনডিসপিউটেড ফ্যাক্ট, যেটাকে কোনো বিতর্কিত করা যায় না, একটা আন্দোলন হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গেল। 5ই আগস্ট শেখ হাসিনা তার গভর্নমেন্ট কোলাপস করলো, মানে পতন হলো। পতন মানে কি, এর পতনের তো একটা ধারাবাহিকতা আছে, তারা পতনের পরে তারা কেউই দেশে থাকলো না। আমি সেটা বলি আপনারা, কোনো কনস্টিটিউশনের আন্ডারে যদি শাসন চলে, সে কনস্টিটিউশন ইফেক্টিভ থাকতে হয়, কনস্টিটিউশনাল স্ট্রাকচারগুলা অর্থাৎ অর্গানগুলো ইনট্যাক্ট থাকতে হয়, তাইলেই বুঝবেন যে কনস্টিটিউশন কন্টিনিউ করছে বা কনস্টিটিউশনের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। এখানে আমরা দেখছি কনস্টিটিউশনাল র্যাপচার, অর্থাৎ কনস্টিটিউশনাল টোটালি স্টপড ওয়ার্কিং, এর কোনো ফাংশনই ওয়ার্ক করছিল না। আমি আপনারে একে একে বলছি। জুলাই বিপ্লবের ইমিডিয়েট পরে 5ই আগস্টে কি হলো? 5ই আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ করলো, পালাই গেল, তার ইন্টার ক্যাবিনেট পালাই গেল, ইন্টার পার্লামেন্ট 300 মেম্বারই পালাই গেল, এবং তারা দেশে না বিদেশেই পালাই যেতে হলো। জনরোষ এত ছিল, তারা তাদের সহায় সম্পত্তি পরিবার ফেলে পালিয়ে গেল, স্পিকার পালাই গেল, তারপরে চিফ জাস্টিস সহ তার অ্যাসোসিয়েট জাস্টিসরা সবাই পালাই গেল। তো একটা সরকারের 3টা অঙ্গ, নির্বাহী, বিচার বিভাগ এবং আইন বিভাগ, কেউ থাকলো না, সবাই পালাই গেল। তারপরে কি হইলো, লোকাল গভর্নমেন্ট গুলোতে যারা ছিল, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলর, তারাও পালাই গেল। সিভিল বিউরোক্রাসি যারা ছিল, সচিব, পুলিশ, সমস্ত কিছু পালাই গেল। এদের কোন, দিস আর আনডিসপিউটেড ফ্যাক্ট। প্রেসিডেন্টও দোয়া ইউনুস পড়তেছিল, হি ওয়াজ অন দ্য ভার্জ অফ ফ্লাইং। তারপরে সাম পিপুল কইছে তারে, বলছে না আপনি থাকেন, ওকে। তারপরে কি হলো, রাষ্ট্রযন্ত্রে বিরাট এক শূন্যতার সৃষ্টি হলো, আইনগত শূন্যতা, কনস্টিটিউশনাল অর্ডার, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যারা শেখ হাসিনার রেজিম ছিল, তারা সবই ভেঙে পড়লো। তার মানে কি, কনস্টিটিউশনাল র্যাপচার, এটা একটা শব্দ হচ্ছে কি, কনস্টিটিউশনাল স্টপ ওয়ার্কিং। এইখানে কারা টুক ওভার করলো, এবং উইথ দ্য কনভার্জেন্স অফ পলিটিক্যাল পার্টিজ, পিপুল, অল আর্মড ফোর্সেস এবং রিভোল্টিং পিপুল, সবাই মিলে একটা সরকার গঠন করলো। তার নাম দেওয়া হলো ইন্টারিম গভর্নমেন্ট, ওকে। এখন প্রশ্ন হচ্ছে, কনস্টিটিউশন যদি ধারাবাহিকভাবে চলতে হয়, তাইলে এই গভর্নমেন্টটা হতে হবে, ইন্টারিম গভর্নমেন্টটা হতে হবে কনস্টিটিউশনের আন্ডারে। কিন্তু আপনি কনস্টিটিউশন পড়ে দেখবেন, ইটস এ এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, যেটা কনস্টিটিউশনের বাইরে। আপনি কোনোভাবেই এটা কনস্টিটিউশনে হবে না। তারা এসে সভরেন্টি, দে অ্যাসিউমড পাওয়ার, সমস্ত পাওয়ার তারা অ্যাসিউম করে নিল উইথ দ্য সাপোর্ট অফ দ্য রিভলিউশনারি ফোর্সেস এবং সব জনগণের। যারা দেশে ছিল তারা কোনো ইয়েতে ছিল না। তো যে কনস্টিটিউশনাল অর্ডারটা কি আমাদের বাংলাদেশে সেই সময়, এখনো যে ওল্ড কনস্টিটিউশন আছে, এইটা প্রেসক্রাইব করে, অর্থাৎ এইটা সংঘবদ্ধ করে, স্বনির্বন্ধন করে কি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রীরা নাই, পার্লামেন্ট নাই, সিভিল বিউরোক্র্যাটরা নাই, পুলিশ বাহিনী ডিসম্যান্টেলড হয়ে গেল। সুতরাং এইটা এসে এই শূন্যতা কে পূর্ণ করলো? এই শূন্যতা পূর্ণ করলো ইন্টারিম গভর্নমেন্ট। তারা সমস্ত সভরেন পাওয়ার, অর্থাৎ সার্বভৌম পাওয়ারটা তারা গ্রাস্প করলো, এবং তাদের তো কোনো রকমের ভ্যালিডিটি দেওয়া যাবে না এই কনস্টিটিউশনের আন্ডারে। তার কারণ কনস্টিটিউশন স্টপড ওয়ার্কিং অন August 5th, so constitution displaced হয়ে গেল প্র্যাকটিক্যালি।
এবং উইথ দ্য কনসেপ্ট অফ অল স্টেট অর্গানস, পাওয়ার্স, পাবলিক অ্যাট লার্জ, পলিটিক্যাল কোয়ার্টার্স, এভরিবডি, এবং হল শাসনযন্ত্র এসে এই ইউনূস সরকারের আনুগত্য স্বীকার করলো। তার মানে কনস্টিটিউশনাল অর্গানের কোনোটাই আর ইফেক্টিভ থাকলো না। কনস্টিটিউশনাল শাসনটা পুরা বন্ধ হয়ে গেল। ইট স্টপ ওয়ার্কিং, কমপ্লিটলি সিসেশন। বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ সব নতুন করে ইউনূসের বর্ষতা স্বীকার করলো। ইউনূস তো কোনো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, কোনো লয়ার কেউ কিছু বলতে পারবেন না, কোনোভাবেই দেখাইতে পারবেন না আপনি। ইটস ইম্পসিবল। তার কারণ আপনি প্র্যাকটিক্যাল জিনিসটা, এই পলিটিক্যাল ফ্যাক্টসটা এবং প্র্যাকটিক্যাল ফ্যাক্টস, এটা তো আপনি রিপ্লেস করতে পারছেন, এটা তো সত্যি কথা, ইজ আনডিসপিউটেড। তারপরে তারা কি করলো? তারা অর্ডার ইস্যু করা শুরু করলো, তারাই রাষ্ট্রটা চালালো এক্সটেন্ডেড পিরিয়ড। 1.5 বছরের পরে তারা রেগুলেশন করলো প্রায় 133টা। এগুলো কেন এরা করেছে? কনস্টিটিউশন ওয়াজ নট দ্য সোর্স, বিকজ ওই যে আমাদের দেশে একটা কথা বলে না, যেমন আগে, বর্তমানে যারা বলছে তারাও বলছে, আগেও সবাই বলছে, ইভেন মরহুম বেগম খালেদা জিয়া বলছে যে কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ডিসপ্লেসমেন্ট মানেই ওইটা, ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। দ্য কনস্টিটিউশন স্টিল রিমেইনস ডিসপ্লেসড, এখনো ডিসপ্লেসড আছে। তার কারণ বর্তমান সরকারের পাওয়া নাই ওই কনস্টিটিউশনের ইফেক্ট দেওয়া, সেটা আমি একটু পরে বলতেছি কিভাবে। সুতরাং কনস্টিটিউশন, এই যে বর্তমান ইলেকশনটা হয়েছে, এই যে ইউনূস গভর্নমেন্টের অথরিটি, ইট ওয়াজ নট ক্রিয়েটেড বাই দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে কোনো প্রভিশন নাই, কোনো বিধান নাই যে ইন্টারিম গভর্নমেন্টে ভ্যালিডিটি দেয়া বা এইটা ইন্টারিম গভর্নমেন্টে ঢুকানো। কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। আপনি অনুমান করে বলতে পারবেন না যে এইটা কনস্টিটিউশন। যখন সুপ্রিম ল বলতেছে যে সবচেয়ে বড় আইন, এবং এই আইনের সাথে এনিথিং সাংঘর্ষিক অন্য আইন, সেটাও বাতিল। তো যেখানে ইন্টারিম গভর্নমেন্ট নাই, যেখানে কাউন্সিল অফ অ্যাডভাইজার্স ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস লিড করেছে, তার সম্পর্কে একটা কাউন্সিল অফ গভর্নমেন্ট সম্পর্কে আপনি খুঁজে পাবেন না। এখানে আমি আর একটা কথা বলি, কিছু কিছু সময় শোনা যায় যে বাংলাদেশের লোকজন বলেন যে ওয়েল, সুপ্রিম কোর্ট তো এটি অ্যাপ্রুভ করেছে 106 আর্টিকেল 106 এর মাধ্যমে। সুপ্রিম কোর্ট স্টিল ইজ বাউন্ড আন্ডার দ্য কনস্টিটিউশন। আর 106 আর্টিকেল পড়ে দেখেন, এইটা ওই নতুন গভর্নমেন্ট অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। আর এইটা হলো মিয়ার, ইজ এ ভেরি লিমিটেড নন বাইন্ডিং নেচার অফ পাওয়ার ইন 106 এ। ইটস এ অ্যাডভাইজরি পাওয়ার, প্রেসিডেন্ট দেওয়ার অ্যাডভাইজরি পাওয়ার। প্রেসিডেন্ট এই অ্যাডভাইসটা মানতেও পারে, নাও মানতে পারে। সুতরাং এটা আমরা জুডিশিয়াল আইনের ভাষায় বলি, ইটস নট এ অ্যাডজুডিকেটিভ পাওয়ার, ইটস মিয়ারলি অ্যাডভাইজরি কনসালটেটিভ পাওয়ার, অর্থাৎ কনসালটেট করতে পারে। আপনি আমার সঙ্গে একটা জিনিস কনসাল্ট করতে পারেন, আমি কি বললাম সেটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, এর বেশি কিছু না। ইটস নট অ্যাডজুডিকেটিভ পাওয়ার, অর্থাৎ এটা অ্যাডজুডিকেট করে দিলাম, বিচার করে দিলাম, এটা বাইন্ডিং ন। আর সুপ্রিম কোর্টের এই কনস্টিটিউশনাল পাওয়ার নাই যে উনি একটা নতুন ফর্ম অফ গভর্নমেন্ট সৃষ্টি করতে পারে। সুপ্রিম কোর্ট এই পাওয়ারটা কারো নাই। এই পাওয়ার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেও না। দিস ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। ফর্ম অফ গভর্নমেন্ট করতে হলে নতুন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দরকার। পার্লামেন্টের ডেরিভেটিভ কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, কিন্তু মূল পাওয়ার নাই। সেটা আপনার ওই ইসের কেসে বলা আছে, বাংলাদেশের ওই যে 5th অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট কেসে বলা আছে, এবং আনোয়ার হোসেন চৌধুরীর কেসে বলা আছে। এগুলা ওই সময় যে জাজরা নিয়েছিল, আমি তাদের অনেক ক্রেডিট দেবো। এগুলো বহু দেশের জুরিসপ্রুডেন্স ঘেটে নেওয়া হয়েছে, তার কারণ ওই কেসগুলোর যে প্রিন্সিপাল আমি এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড মিল পাইছি আমেরিকান কনস্টিটিউশনাল কেসে, যেটা 1800 পর্যন্ত মানে পিছনে যে আমেরিকান সুপ্রিম কোর্টের রায়গুলো দিছে। সুতরাং এই কেসগুলোর ক্রেডিবিলিটি আছে। দুইটা বোধহয় দেওয়া চিফ জাস্টিস খায়রুল হকের, উনি আমার টিচার ছিলেন। ওনার 11 তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জাজমেন্ট নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু এইগুলো ভেরি ওয়েল স্ট্রাকচার, ওয়েল রিজন, এবং খুবই গাইটে গুটে উনি এই রায়গুলো দিচ্ছেন, যার জন্য এ নিয়ে তেমন কোনো কন্ট্রোভার্সি হয় নাই। এবং ইটস রিমেইনস এ বাইন্ডিং প্রিন্সিপল অফ কনস্টিটিউশনাল ল ইন বাংলাদেশ। আর এটা অ্যাপিলেট ডিভিশন, এটা ফাইনাল ডিসিশন। এই ডিসিশনের আন্ডারে যেমন বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস ভার্সেস বাংলাদেশ 5th অ্যামেন্ডমেন্ট কেস বলা হয়, এই ডিসিশনের আন্ডারে
এবং কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সের অর্থাৎ কনস্টিটিউশন আইনের, শুধু বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড যেখানে রিটেন কনস্টিটিউশন আছে সেইটার আন্ডারে ইউনুস সরকারের কোনোভাবে কোনো উপায়ে এইটারে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বলা যাবে না। তার মানে ইনস্টিটিউশন ইউনুস নেওয়ার আগে 5ই অগাস্টেই কনস্টিটিউশন র্যাপচার্ড হয়ে গেছে, ডিসপ্লেসড হয়ে গেছে, অর্থাৎ এটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ছুঁড়ে ফেলে মানে এটা ফেলে দেওয়া হয়েছে। তারপরে না, ওনারা তো এখন ওনাদের ভরসা তো এখন ওই যে আর্টিকেল 106, আপনি যে 106 করে দেখেন, এটা অ্যামেন্ডমেন্টের কথা কোনো- বললেন, ওইটাতে ওনারা যেতে চায় না। ওনাদের মানে ধরেন আওয়ামী লীগের মূল পুঁজি হচ্ছে 72-এর সংবিধান, তারপরে আমরা যদি ধরি 4th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত, তাই না? কিন্তু বিএনপির মানে মূল কি? বিএনপির মূল হচ্ছে 5th অ্যামেন্ডমেন্ট। Yes. তো 5th অ্যামেন্ডমেন্ট তাদের ধরা হচ্ছে, তারা 5th অ্যামেন্ডমেন্ট এখন মানে না, যতটুকু তাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে। তো তাদের এখন মূল পুঁজি 106, এর বাইরে কোনো কিছু। আমি সালাউদ্দিন সাহেব উনি সাংবাদিকদেরকেও এই প্রশ্নের উত্তরে উনি 106 এর এটাকে রেফারেন্স দিয়েছেন। তো শোনেন, যারাই 106, আমিও নিজে শুনছি, শুধু সালাউদ্দিন ভাই না, অন্যরাও বলছে, কিন্তু যারা বলছে তাদের আমি সবিনয়ে অনুরোধ করব যে 106টা একটু পড়ে দেখতে। এবং ধরেন ব্যক্তিগত লোক পড়ে বোঝে, অনেক আইনজীবী যারা কনস্টিটিউশনাল সামান্য একটু বোঝে বা যে কোনো 106 কোনো অ্যাডজুডিকেটরি পাওয়ার না। এইটসে একটা সবকিছু আর্গুমেন্ট শুনে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিল, সেটি অ্যাডজুডিকেটরি পাওয়ার। আর সুপ্রিম কোর্টে বলা হলে এই ব্যাপারে একটা ওপিনিয়ন দাও আমারে, সেইটা হলো অ্যাডভাইজরি পাওয়ার। অ্যাডভাইজারি পাওয়ার, ইভেন অ্যাডভাইজারি পাওয়ার এটা কোনো রায় না, এটা মিয়ারলি একটা অ্যাডভাইজরি পাওয়ার। পড়ে দেখেন, ওখানে বলা আছে একদম ক্লিয়ার, সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইজ টেক্সট ক্লিয়ার। আমি বাংলা পড়ি না, ইংরেজিটা পড়েছি, ইজ ক্লিয়ার। যারা একটু ব্যাখ্যা জানে, ব্যাখ্যা দিতে বলছে, তাদের কাছে এটা ক্লিয়ার এবং কেউ এইটা বলতে পারবে না। এখন ধরেন আমি যদি বলেন ওনারা যে এইটার মাধ্যমে সুপ্রিম কোর্ট এটা ভ্যালিডিটি দিছে, আচ্ছা ভ্যালিডিটি দিছে আগে সুপ্রিম কোর্ট, আই থিঙ্ক 1956 বা 55-এ পাকিস্তান সুপ্রিম কোর্ট আইব গভর্নমেন্ট বা 58-এ আইব গভর্নমেন্টে ভ্যালিডিটি দিয়েছিল, বলছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি। এই পাকিস্তানও এই ডক্ট্রিন অফ নেসেসিটি ইফতেখার আহমদের জাজে টেড অ্যাবান্ডান্ড। আর আমাদের 5th অ্যাভিনিউ আনোয়ার চৌধুরী কেস 89 এবং 5th অ্যামেন্ডমেন্ট কেস কত সালে আমি মনে নাই, এবং কুদরতি খুদা ইলাহি কুদরতি খুদা পানির ভার্সেস বাংলাদেশ, এই কেসে এবং ওই মার্বেল ভার্সেসে এখানে বলা হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটি কোনো অবৈধ শাসনকে ভ্যালিডিটি দিতে পারে না। সো দ্যাটস এ ওয়ার্ড, এবং সুপ্রিম কোর্ট এটা ওভাররুল করে দিয়েছে। লেট অ্যালোন সেটা সুপ্রিম কোর্টে তো সেটাই অ্যাডজুডিকেটিভ পাওয়ারের ভিতরে দিছিল, কিন্তু এখানে অনেক বেশি এখানে হলো অ্যাডভাইজরি পাওয়ার, এটা কোনো অ্যাডজুডিকেটিভ পাওয়ার না। ইভেন সুপ্রিম কোর্ট ইউনুস সরকারকে বলতে পারে না যে ওকে এটা আন্ডার কনস্টিটিউশনের ভিতরে ভ্যালিড, দেয়ার ইজ নো ওয়ে এইটা বলা। আগের নজিরে নাই, কনস্টিটিউশনাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাও নাই। তার কারণ কনস্টিটিউশনে বলা আছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ মন্ত্রী বৈশিষ্ট্য শাসিত সরকার। এখানে কোনো ইন্টারিম সরকারের কোনো প্রভিশনই নাই। অ্যাডভাইজারি কাউন্সিল অর্থাৎ এর কোনো প্রভিশন নাই। 106 এর ভিতরে দিয়ে কোনো আনকনস্টিটিউশনাল রেজিমকে কনস্টিটিউশনের ভিতরে দেওয়ার পাওয়ার সুপ্রিম কোর্টের নাই। আমরা আইনের ভাষায় ইজ আল্ট্রাভিরাস দ্য পাওয়ার। তার কারণ কনস্টিটিউশনে যেটা নাই, সুপ্রিম কোর্ট সেটা বলতে পারে না এইটা এই গুজামিল দেওয়ার অধিকার সুপ্রিম কোর্টের নাই। ইট ল্যাক্স জুরিসডিকশন, অর্থাৎ এদের এখতিয়ার বহির্ভূত এটা সুপ্রিম কোর্টের। এবং 106 এর আন্ডারে কোনো অবৈধ রেজিমরে, আনকনস্টিটিউশনাল রেজিমরে ভ্যালিডিটি দেওয়ার পাওয়ার সুপ্রিম কোর্টের নাই। তার কারণ আমি বলি যে ওই কেসে বলা হয়েছে যে বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস ভার্সেস বাংলাদেশ, এখানে অ্যাপিলেট ডিভিশন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখানে বলেছে এনি রেজিম ইজ নট ইন দ্য কনস্টিটিউশন ইজ আননোন টু দ্য কনস্টিটিউশন, মানে এটা কনস্টিটিউশন নাই। সিমিলারলি একইভাবে ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশনের অনির্বাচিত সরকারের কোনো প্রভিশন কনস্টিটিউশনের নাই। সো ইট ইজ আননোন টু দ্য কনস্টিটিউশন। আরো বলা হয়েছে যে ইট ইজ ভয়েড অ্যাব ইনিশিও। এই প্রিন্সিপল যত দেশের রিটেন লিখিত সংবিধান আছে তার সঙ্গে সঙ্গতি আছে, এইটা অসঙ্গতিপূর্ণ না। অসঙ্গতিপূর্ণ ওইটা হবে যদি তারা বলে এই ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এটি সাংবিধানিক, তাইলে এটা টোটালি সংবিধানের ল্যাঙ্গুয়েজের সাথে এই রায় অসাংবিধানিক হয়ে গেল।
ইউনুসের সংবিধান, ইউনুসের শাসন, গভর্নমেন্ট ফ্রম দ্য ভেরি মোমেন্ট এতেই আনকনস্টিটিউশনাল ছিল। আমরা এই ধরনের গভর্নমেন্টকে আইনি কি বলা হয় জানেন? এই ধরনের গভর্নমেন্টে আইনি বলা হয় এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, অর্থাৎ অসাংবিধানিক গভর্নমেন্ট অথবা বিপ্লবী সরকার। তো ইউনুসের সরকার কেউ বিপ্লব বলে আর না বলে, এইটা বাই ল এটা বিপ্লবী সরকার ছিল, তাই ছাড়া এর ক্লাসিফাই করার অন্য কোনো ইয়ে নেই। না, কিন্তু ধরেন আপনি যেটা বললেন যে সরকারের 3টা বিভাগই অ্যাবলিশ হয়ে গেল, তারা মিসিং। এখন যদি বলে যে তারা রাষ্ট্রপতিকে রেখেছেন এই জন্যই রাষ্ট্রপতি সেই ধারাবাহিকতাটা, আমি বলি রাষ্ট্রপতি, সেই প্রশ্নে যাই। রাষ্ট্রপতির পদও খালি হয়ে গেছে লিগালি। আমি আপনারে বলতেছি রাষ্ট্রপতির পদ কেন খালি হয়েছে লিগালি। এই প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই পার্লামেন্ট এবং ফাংশন এই প্রেসিডেন্ট ইলেক্টেড বাই দ্য পার্লামেন্ট হয়েছে তো, তাই তো? এখন পার্লামেন্টই পালাই গেছে, প্রাইম মিনিস্টার নাই, ক্যাবিনেটও নাই, তার জুডিশিয়ারিও নাই। তো প্রেসিডেন্ট অপারেটস আন্ডার দ্য পার্লামেন্টারি সিস্টেম, তার স্ট্রাকচার, তার ফাউন্ডেশন হলো পার্লামেন্টারি সিস্টেম। ফাউন্ডেশন রিমুভ করা হয়ে গেছে, ফাউন্ডেশন সব ধরেন নিচের ভেঙে পড়েছে, তাহলে কি বিল্ডিং টেকবে? বিল্ডিং টেকবে না। সো এইটা নিয়ে আর একদিন খুব বিস্তারিত বলা যাবে, যখন যে কনস্টিটিউশনাল অফিস ক্যান নট সাস্টেন উইদাউট ফাংশনিং কনস্টিটিউশন। তো এটা তো কনস্টিটিউশনাল অফিস প্রেসিডেন্টের, যেখানে কনস্টিটিউশনাল নাই, ফাংশনিং সাপোর্ট গুলাও নাই, হি ক্যান নট অপারেট অন দ্যাট। ওনার রাষ্ট্রপতি পদ খালি হয়ে গেছে। এইটি নিয়ে আপনি আর একদিন করেন, আমি বেশি না করি এখানে। যেহেতু অফিস, যে রাষ্ট্রপতি ও অফিস ডিপেন্ডস করে কনস্টিটিউশনের উপরে। তাহলে সরকারের এখন তাহলে করা উচিত কি? সরকারের কোন লাইনে হাঁটা আমি উচিত? বলতেছি, আমি বলে পরে আসছি যে রাষ্ট্রপতি পদ এক্সিস্ট করে সেখানে পার্লামেন্টারি ইয়েই নাই, কি বলবে, পার্লামেন্টই নাই। আর কনস্টিটিউশন তো রিপ্লেসড হয়ে গেছে, নতুন সরকার আইছে যেটা কনস্টিটিউশনটা এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বা বিপ্লবী গভর্নমেন্ট। সেখানে তো প্রেসিডেন্ট অকার্যকর, প্রেসিডেন্ট তো সেখানে কিছুই না। প্রেসিডেন্টের অফিস লিগালি ইয়ে গেছে, আমরা আইনের ভাষায় যে নন এক্সিস্টেন্স অফিস, যদিও উনি বডি নিয়ে আসে, সেইটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আর লিগাল এক্সিস্টেন্স ইজ টু ডিফারেন্ট ব্যাপার। আপনি আর একটা প্রোগ্রাম করেন, এটা আমি পুরো সেইটা বলবো, বুঝছেন না? যে প্রেসিডেন্টের কোনো পদ নাই, উনি এখন দামি, ওনারে কেউ রাখছে কিন্তু উনি লিগালি নাই, এটা পদ শূন্য হয়ে গেছে 5 তারিখে, এবং 5 তারিখে তো শূন্য হয়েছে, 8 তারিখে ইউনুস গভর্নমেন্ট আসার পরে ওনার কোনো অস্তিত্ব নাই। সো সেইটা হলো ব্যাপার। এখন কি আমি আপনার বলি যে কনস্টিটিউশনাল রিপ্লেসড হয়ে গেছে, ওনার পার্লামেন্ট যেখান থেকে পাওয়ার নিত বা ক্যাবিনেট পাওয়ার নিত কনস্টিটিউশন থেকে, সেই কনস্টিটিউশনই রিপ্লেস, দ্যাটস নট ইফেক্টিভ। দেয়ার ইজ এ নিউ গভর্নমেন্ট, যারা সভরেন্টি, সার্বভৌম পাওয়ারের অধিকারী হয়ে গেছে, তাদের কথাই রাষ্ট্র চলতেছে। যৌথ বাহিনীগুলো তার কথা শুনতেছে, বিউরোক্রাসি তার কথা শুনতেছে, তারা নতুন অর্ডিন্যান্স দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, তারাই ক্ষমতার উৎস। সেখানে তো প্রেসিডেন্টের পদ এমনি খালি, তার তো কোনো সাপোর্টিং অফিস নাই, তার স্ট্রাকচার ভেঙে পড়েছে। সুতরাং প্রেসিডেন্টের এটা কোনো অফিস নাই। এই আন্ডার দিস সার্কামস্টান্সেস দ্য লিগাল ক্লাসিফিকেশন বা ক্যারেক্টারাইজেশন অফ ইউনুস গভর্নমেন্ট উইল বি রেভলিউশনারি গভর্নমেন্ট, ইট ওয়াজ নট কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। দুনিয়ার কোনো যুক্তিতে এইটা ঠিক করা যাবে না। তো সেইটা যদি হয়, তাই এই যে আপনি কি জানি বললেন যে এরা তো বলতেছে, এরা বললেই তো হবে না, এরা নিজেরা কিভাবে ইলেক্টেড হয়েছে? এরা ইলেক্টেড হয়েছে ইউনুস সরকারের ম্যান্ডেটে। ইউনুস সরকার অর্ডিন্যান্স করেছে। কোনো বলতে কি আরো ইলাবোরেটলি যদি বলেন যে হাসিনার রেখে যাওয়া নির্বাচন কমিশন কি ছিল না, তারাও পদত্যাগ করেছে। কনস্টিটিউশনাল অফিস যতটা ছিল অগাস্ট 5 আঙ্গালে কেউ নাই, সব পদত্যাগ করেছে, সবাই আনুগত্য স্বীকার করেছে ইউনুসের। ইউনুস অ্যাপয়েন্টমেন্ট দিছে, এই ইলেকশন হয়েছে, ইউনুস আদেশ জারি করেছে, অধ্যাদেশ জারি করেছে, সেটা মেনে নিয়ে এই নিউ ইলেকশনটা হয়েছে। সেটা এইটার কনস্টিটিউশনাল কন্টিনিউইটি না, যেটা কনস্টিটিউশনাল বা সাংবিধানিক ধারাবাহিকতা না, এইটা হলো ইউনুস রেজিমের ধারাবাহিকতা, সেইটা এক্সট্রা অসাংবিধানিক সরকারের ধারাবাহিকতা। এখন এইটা লেজিটিমেসি দেওয়ার অনলি ওয়ে আছে একটা, যেহেতু সুপ্রিম কোর্ট বলছে যে ওটা এটা ইনডেমনিটির মাধ্যমে এটা লিগাল করা যায় না, 5th এভিনিউ 7th এভিনিউ কেসে বলছে, এবং সেইটা
সেই রায়গুলো অত্যন্ত ওয়েল থট ছিল এবং এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সাংবিধানিক আইনের সাথে টোটালি সামঞ্জস্যপূর্ণ। এবং আমরা দেখেছি যে আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এই কথাটা কিন্তু যিনি এখন স্পিকার, তিনিও কিন্তু একবার বলেছেন আমাদের পলিটিক্যাল কালচার হলো অথরিটেরিয়ান কালচার, যে শুধু ক্ষমতায় যায় সেই একমাত্র অথরিটেরিয়ান হয় তা নয়। আমরা অফিস আদালত সব জায়গায় দেখি এটা টেন্ডেন্সি আছে। এখন দেখেন যে আমরা 24-এ, সত্যি কথা বলতে কি আমি কিন্তু অনেক পুরান যুগের লোক, আমি অনেক কিছু দেখেছি জীবনে, এবং প্রত্যেকবারই আমি মনে করেছি যে এবার আমাদের দেশে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। এই জনপথের যে লোকজন, মানে আমরা কিন্তু মুক্তির সংগ্রাম করেছি অনেকবার, ব্রিটিশ যুগে করেছি, অত আলোচনার ভিতরে যাব না, যেগুলি আপনার ইতিহাসে সেভাবে লেখা হয়নি। আমরা এখানে চিরস্থায়ী বন্দোবস্তের যে জমিদার প্রথা, সেটার বিরুদ্ধে লড়েছি, দেখেছি স্বপ্নভঙ্গ হয়েছে। আমি 47-এর কথা বলছি, সেখানেও আমাদের লড়াই ছিল। তারপরে 71-এ সেখানে ছিল আপনার পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং সেখানে আমরা লড়েছি সেই শোষণ এবং সেই আপনার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মুক্তি পাওয়ার পরেই কিন্তু আমাদের আশাভঙ্গ হয়েছে। তারপরে এসেছে 91-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, তারপরে যে 3 রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ সম্মিলিতভাবে যে সমস্ত আপনার রিফর্ম বা আপনার সংস্কারের প্রস্তাব দিয়েছিল, এই বিএনপি ক্ষমতায় এসে তার একটাও আপনার ইমপ্লিমেন্ট করে নাই। সেখানে আপনাদের স্বপ্নভঙ্গ আছে। 24 চিন্তা করে দেখেন, আমি কতগুলি স্বপ্নের কথা বলেছি। 24-এর সময় আমি মনে করেছি এই 16-17 বছরের যে অপশাসন, যে মানুষের উপরে যে আপনার অত্যাচার, অলিগার্কদের অত্যাচার, দেশ থেকে সম্পদ লুটে আপনার, তার একটা সমাপ্তি বা কিছু একটা সলিউশন আমরা পাবো, যার জন্য 1400 সন্তান আমাদের জীবন দিয়েছে। তাদের প্রতি তাদের মাগফিরাতের আত্মার কামনা করি সবসময়। এবং যে সমস্ত আপনার পরিবার এখনো পঙ্গুত্বের বা বেদনা বহন করে চলেছে, তা আমাদের আউটকামটা কী হলো, রেজাল্টটা কী হলো? প্রথম কথা হলো, আমরা দেখেছি যে আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। সেই প্রতারণামূলক দলটি প্রথম থেকেই আপনার মেটিকুলাসলি প্ল্যান করে, যাতে এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন একটা রাজনীতি, নতুন সমাজ গড়ার, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। 2/3টাও আমি মনে করি ম্যানেজ করে তাদেরকে দেওয়া হয়েছে। কথা হলো কারা দিয়েছে? দিয়েছে বাংলাদেশের এলিটরা। বাংলাদেশের এলিট আপনার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান, কিছু অংশ সুশীল, তারা তাদের ক্ষমতা ছাড়তে চায় না। সেই জন্য এটাকে ভণ্ডুল করার প্ল্যান করা হয়েছে। এবং একথা মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এ কথাটা কিন্তু যিনি এখন স্পিকার, তিনিও কিন্তু একবার বলেছেন যে আমরা গণভোটে রাজি হয়েছি নির্বাচনটা পাওয়ার জন্য। এবং সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশশুদ্ধের লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। কারণ আপনারা অনেকেই বিদেশে থাকেন, বিদেশে আপনারা চাকরি করেছেন, লেখাপড়া করে এসেছেন, আপনারা জানেন। ফর এক্সাম্পল, এখানে একজন আছে কানাডা থেকে এসেছে। সেখানে যদি কোনো মন্ত্রী আপনার সংসদে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো। তা না, তার দলের লোকরা তাকে কম্পেল করতো যে আপনি রিজাইন দেন, কারণ আপনি আমার দলকে আপনি বলতে চাচ্ছেন লোকের কাছে যে আমরা প্রতারণার সাহায্য নিই। সুতরাং আমাদের পলিটিক্যাল কালচার অত্যন্ত নাজুক। তার মানে এই না যে আমরা সব কিছু ছেড়ে দেব। কথা হলো যে আমরা কেমন করে এই জুলাই সনদটাকে
এই সরকার যারা ক্ষমতায় বসে গেছে, এই সরকারকে কেমন করে এই জুলাই সনদটাকে অ্যাকসেপ্ট করাবো, এই গণভোটটাকে কি করে অ্যাকসেপ্ট করাবো। আবার সেখানে বলতে হয় যে সংগ্রাম কঠিন হবে, কারণ যখন একটা সরকার, এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন, যে একবার যখন আমি সরকারে বসে গেছি, 2/3 মেজরিটির একটা কার্স আছে, তার মানে তারা যা খুশি তাই করতে পারে, তারা সংবিধানকে বদলে দিতে পারে। তাদের কোনো আইন, কোনো কানুন পাশ করার জন্য বিরোধী দলের কোনো মতামতের প্রয়োজন হয় না। বিরোধী দল একমাত্র ওয়াকআউট করতে পারে। ওয়াকআউট করলে পরে কিন্তু তারা সিদ্ধান্ত যেটা তারা নেবে সেটা তারা নিতে পারে। সুতরাং এই 2/3 মেজরিটির কার্স কিন্তু আমরা 2001-এও দেখেছি। 2001-এ যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তখনও কিন্তু 2/3 মেজরিটি ছিল, এবং আমরা জানি যে ওখানে অনেকগুলি অনিয়ম করে সরকারকে চালানো হয়েছিল, ইনক্লুডিং আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে কেমন করে আপনার দর্শক, আপনারা শুনেন ইলিয়াস হোসেনের বক্তব্যটি এবং বিভিন্ন নেটিজনদের বক্তব্য শুনলেন। দর্শক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মচারী দিন। এবং বাংলাদেশের মধ্যে এই অরাজকতা করে কেউ পার পাননি, কেউ ছাড়ও পাননি। বাংলাদেশের মধ্যে সবাইকে ধরে ফেলছেন। বাংলাদেশের মধ্যে কোনোভাবে অন্যায় করবে কিন্তু তার বিচার হবে না, এটা হয়নি। হয়তো একদিন আগে এবং পাশে শেখ হাসিনা সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, সেও কিন্তু টিকতে পারেন এই বাংলাদেশের মধ্যে, তারও কিন্তু পতন করেছেন মানুষ। অথচ প্রত্যেকটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী থেকে সব জায়গায় তার হাত ছিলেন। কোনো জায়গায় আপনার বাড়ি থেকে যদি একটু উঠানে বের হন, সেখানেও তার লোক ছেট করে রাখা হয়েছিল, তারপরেও কিন্তু সে টিকতে পারেনি জনতার সামনে। দর্শক, এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন, এবং বর্তমান যে রাজনীতি করতেছে এটা কতটুকু লিগালি রাজনীতি করতেছে তারা, সে ব্যাপারে নিয়ে আপনাদের মন্তব্য জানান। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।